ইসরায়েলের নজিরবিহীন হামলায় সামরিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। হামলার কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ একক বা জোটগতভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে, কিন্তু হামাস, হিজবুল্লাহ ও হুতিদের মতো তেহরান মিত্রদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো সহায়তা পাচ্ছে না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন ওয়ান। চরম এই সংকটকালে উপসাগরীয় অঞ্চলের দেশটিকে এখন একঘরে মনে হচ্ছে। ইরানে গত শুক্রবার ভোররাতে ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টার পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রাতৃপ্রতিম ইরানের ওপর ইসরায়েলের এই বর্বর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনও প্রায় একই সুরে বিবৃতি দিয়েছে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে আরব উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ ইরানের বর্তমান শাসকদের পছন্দ করে না। প্রকাশ্যে তারা ইসরায়েলি হামলার নিন্দা জানালেও তাদের প্রকৃত চাওয়া ভিন্ন। রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্যই তারা এসব নিন্দা জানাচ্ছে। ইরানকে দুর্বল করাটাই অনেক উপসাগরীয় দেশের প্রকৃত চাওয়া। উপসাগরীয় দেশগুলো দুই ধরনের শঙ্কায় রয়েছে। একদিকে তাদের অধিকাংশ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, ফলে বড় যুদ্ধ হলে ইরান এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে। অন্যদিকে যুদ্ধ বাধলে তেলের দাম, বাণিজ্য পথ এবং অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প হুমকিতে পড়বে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ মার্কাস স্লাইডার ডয়েচে ভেলেকে বলেন, যুদ্ধ হলে নিজেরা নিরাপদ থাকতে পারবে না, এটা উপসাগরীয় নেতারা জানেন। এসব দেশের ইসরায়েলের মতো কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। তাই সৌদি আরব সহ অন্যান্য প্রতিবেশী দেশ ইসরায়েলের নিন্দা করার পাশাপাশি ইরানের প্রতিও শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এই বিবৃতি ছাড়া সংঘাত বন্ধে, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি বা বিশ্ব জনমত তৈরির পক্ষে তারা কোনো কাজ করছে না। উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলকে ধিক্কার জানালেও কোনোটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক তা চায় না। আবার ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে নিজেদের যে মাশুল গুনতে হবে তা নিয়েও উদ্বিগ্ন তারা। আবার ইরানের ওপর ইসরায়েলের হামলা নিয়ে হিজবুল্লাহ শুধু নিন্দা জানিয়েছে, তারা ইসরায়েলে হামলার ঘোষণা দেয়নি। হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু কয়েক মাস আগেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর যতটা সক্ষমতা ছিল, বর্তমানে তা নেই। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দফায় দফায় বিমান হামলায় গোষ্ঠীটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এসব গোষ্ঠী এখন দুর্বল। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর অনেক যোদ্ধা ও শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব প্রায় ভেঙে পড়েছে, অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়ে গেছে। ইরানের সহায়তাপুষ্ট ইরাকের মিলিশিয়ারা সরকারি বাহিনীর অংশ হয়ে গেছে। সরকারে যোগ দিয়ে তারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন ইরানের ঐতিহাসিক মিত্র। গত ডিসেম্বরে তারও পতন হয়েছে। সৌদি আরব 2016 সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, যা গত বছর চীনের মধ্যে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2020 সালের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন শুরু করে ইসরায়েল, যা আব্রাহাম চুক্তি নামে পরিচিত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো এতে সই করেছে। সৌদি আরব সহ আরও কিছু দেশের এই চুক্তিতে সই করার প্রস্তুতি প্রায় শেষের দিকে। কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, সৌদি এই চুক্তিতে সই করতে যাচ্ছে এমন আশঙ্কা থেকেই তারা চুপ করে আছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো কেন আব্রাহাম চুক্তিতে সই করতে চায় তার কারণ হলো, এসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক সামরিক ও নজরদারি যন্ত্রপাতি পেতে আগ্রহী। নিজেদের নিরাপত্তার জন্য তারা এসব গুরুত্বপূর্ণ বলে মনে করছে। আবার উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ ইরানকে নিজেদের জন্য হুমকি মনে করে। এসব হিসাব নিকাশের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তারা অনেকটা নীরব প্রত্যক্ষদর্শীর ভূমিকা পালন করছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।